ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সেই মন মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাজে অপান্থ হতে যায়। চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। যাবে সে যাবে চলে, দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না সান্ত্বনা। থেকে থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ পিছু ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায় ওই দূর। রাজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু কথা বলবো আমাদের আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই কথা বলবো। এই যে আমরা এফডিসিতে আসলাম, বসে আছি, শুনশান, মানে কাজকর্মের কোনো কিছু দেখছি না তেমন, অথচ এফডিসি মানে আমার কাছেই খারাপ লাগে। আমি আজকে দেখেছেন বলে এসছে ঈদের আগে আগে, আমার কাছে মনে হয় না এটা এফডিসি, মনে হয় না এটা মফস্বলে কোনো। অনেক সময় ও বেঙ্গল স্টুডিও একটা ছিল, পপুলার স্টুডিও ছিল, দু একটা ছবি মাঝে মাঝে হতো, এটা মনে হতো। আজকের এফডিসি সেই গ্ল্যামার আমি নাই। এই ঝর্ণা স্পটটা দেখে আমার কাছে এত খারাপ লাগছে, হাঁটতে পারছি না। তো এই চলচ্চিত্র শিল্প এখন আমার সন্দেহ লাগে, আমরা জীবিত আছি না মরে গেছি, টিকে আছি না মরবো। তো কারণটা আমি খুঁজে পাচ্ছি না, অনেকে খোঁজার চেষ্টা করছে। আমার মনে হয় মেন কারণ হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের মেকার নাই, পরিচালক নাই, সঙ্গীত পরিচালক নাই, অভিনেতা অভিনেত্রীও নাই, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ আমাদের আমলে আমি বা আমার অন্য যারা সহশিল্পী ছিল বা নায়িকারা ছিল, তারা কিন্তু লাভ দিয়ে গাছে ওঠেনি। স্লোলি তাদের 5,000 টাকার হিরোইন বানানো হচ্ছে, হিরো বানানো হচ্ছে, তারপরে 7,000 টাকা, 10,000 টাকা, এবার বাড়ছে গ্র্যাজুয়ালি। তারা নর্মাল লাইফ লিড করেছে, একটা ইন্ডাস্ট্রির জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। আমরা অন্তত আমার যারা সিনিয়র ছিল তাদের দেখেছি, আমার সমসাময়িক ছিল তাদের দেখেছি। এখন কিন্তু মানে কিছু মনে করবেন না, মিডিয়া এবং মিডিয়ার লোকজন মিলে একটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হলিউড বলিউড টলিউড মিলায়া এটা কেমন করে দিয়েছে। তো তাতে আমাদের ছেলে মেয়েদের মাথাটাতে গরম হয়ে গেছে, যারা ছবি বানাচ্ছে তারাও মাথা গরম হয়ে গেছে। লোকাল ইন্ডাস্ট্রির প্রতি দরদ থাকলে আমরা তো একসময় কাজ করেছি। সব মিলিয়ে আমি কেন জানি না, এটা অভিশাপ লেগে গেছে আমার মনে হয় আমাদের চলচ্চিত্র শিল্পটা অভিশাপ। আমরা গুণী লোককে সম্মান দিতে ভুলে গেছি। আর আমরা তো যুদ্ধ করছি, আপনিও তো জানেন। সে এক সময় পাকিস্তানি ছবির সঙ্গে উর্দু ছবিকে তাড়াবার জন্য আমরা না কে ছবি করেছি, পয়সা ছাড়া ছবি করেছি, তাই না? আজকে আমি এখানে এসেছি। মানে তখন আপনাদের সময় রাজা ভাই আমার যেটা মনে হয় যে একটা প্রচন্ড দেশপ্রেম কাজ করতো সবার মধ্যে। দেশপ্রেম মানে কি আমি বলি, দেশপ্রেম তো ছিল সঙ্গে। এই আমরা যেখানটা বসে কথা বলছি এখন এফডিসি, এটা ছিল একটা পুকুর, কিন্তু এটাকে সুন্দর করা হয়েছে, শুটিং হবে, গান হবে, নায়ক নায়িকা নাচবে। কিন্তু যখন পুকুর ছিল সেটা এত ব্যস্ত ছিল, এটা ওই কবরী সাবানা ববিতা এখানে করছে, এই করছে, আমরা মানে যে সেই যে চেঞ্জটা আমরা আনতে গেছি একটু বেশি এনে ফেলেছি, আমাদের সেই প্রেমটা নাই। কিন্তু আমরা আছে, সত্যি কথা বলছি আর কি, চলচ্চিত্রে আপনি নিজেও একজন তো শিল্পী, কোনো জিনিসকে ভালো না বাসলে তাকে পাওয়া যায় না। আজকে আমাকে জিজ্ঞেস করে অনেকে, আজকে দেখেন আপনি দেখেছেন, আমি চলে এসেছি, আমার এগুলো এখন করা নিষেধ, ডাক্তার নিষেধ আছে আরো বছরখানেক। বলছে না, মোশের সাহেব ডেকে যাবো, কেন এটা নিষেধ? আপনার মধ্যে যা রাজা ভাই আমি একটু বলি
মানে আপনার মধ্যে এখনো যে বিনয়টা আমি দেখি, মানে আপনাকে ফোন করলে আপনি ফোন ধরতে না পারলে কল ব্যাক করেন, মানে অসাধারণ লাগে তখন। মানে এটা কেন তো থাকবে মানে না? আপনার মতো একজন কিংবদন্তি, আর এখনকার শিল্পীরা ফোন করলে ফোন ধরেই না। কেন থাকবে না? মোর্শেদ সাহেব কে প্রথম জানতে হবে। আমার যদি গোড়াটা না ধরি, চলচ্চিত্রে ফতেহ আলী কে, আনোয়ার হোসেন কে, শওকত আকবর কে, হাসান ইমাম কে, সুবিতা দেবী কে, রানী সরকার কে, যদি না জানতে পারি, এখানে কেউ কিচ্ছু করতে পারবে না। ও যত বড় ভালো ছেলে মেয়ে আসুক, ডাইরেক্টর আসুক, কিচ্ছু করতে পারবে না। কামাল আহমেদকে কটা ছেলে চেনে আজকে? সরদ্দিন সাহেবের কটা ছেলে চেনে? জয়রান সাহেব আজকে চলে গেছে, ক্যাপ্টেন এদের সব যাই করেছে। এরা তো এক একজন এক একদিকে পিলার ছিল। তারা চেষ্টা করেছে আমাদের মতো শিল্পীদের নিয়ে ভেঙে চুরে থ্যাতলায়, বিশ্বাস করে থ্যাতলায়। এখন যাওয়ার আগে বলছে আমার কোন হোটেলে রাখবেন আপনারা, ওখানে নাকি নতুন 5 স্টার হয়েছে। আর আমাদের যাওয়ার আগে ডাইরেক্টর বলতে হয় হোটেল কাছে তো, ওর মধ্যে বিছনা টিছনাগুলো নিয়ে নিস। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাতে আজকে দেশটা যে স্বাধীন হয়েছে, এক কথায় হয়েছে। কত ত্যাগ তিতিক্ষার পরে আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে আজকে স্বাধীনতাতে আমরা এসেছি। আমরা এখন বাঙালি। এটার মর্যাদা রাখার দরকার আমাদের, আমাদের সবার দায়িত্ব। যার বাংলাদেশে আমরা বাংলাদেশি হয়ে বাঁচতে পারি। ঠিক ফিল্মটাকে কিন্তু তারা বলছে না, এটাকে তাড়াতাড়ি অন্যের হাতে উঠে দেয়। বহুবার চেষ্টা হয়েছে, আমরাও বহুবার চেষ্টা করছি, বহুবার আটকেছি, কিন্তু এখন বলে লাভ নেই। এখন দেখলাম যেটা হচ্ছে যে, ভাই মোর্শেদ সাহেব বলি আপনাকে, আমরা যখন ছিলাম আমাদের পরিবার ছিল। যখন শুনতাম যে ওইখান থেকে আনোয়ার হোসেন হেঁটে আসছে, কানে এসছে, ওখানে গিয়ে দাঁড়িয়েছি, ভাই আছে। আর এখন আনোয়ার হোসেন যদি পাশে দাঁড়াই এসে, ও আনু ভাই ভালো আছেননি, তার বয়স কিন্তু 8 মাস হয়নি। এই যে প্রেম, এই যে রেসপেক্ট, আজকে তারা চলে গেছে। আনোয়ার হোসেন, খলিল সাহেব, এরা যা চলে, মুস্তাফাই চলে গেছে। ফতে এইটা গেট ছিল। আমরা এখানে আসতাম দাঁড়ান ধাপড়ানি খেয়ে, ওখানে দাঁড়াতে পরে যখন ছোটখাটো পাঠ করলাম, এইখানে একটা লম্বা বাড়ি ছিল টেকনিশিয়ানদের, ওর বারান্দা আড্ডা মারতাম। কিন্তু এই লোকগুলোকে যত দেখতাম হাত পা কাঁপতো। রেসপেক্ট, পরে তাদের সঙ্গে কাজ করছি, তারা কিন্তু আবার সেই স্নেহ দিয়েছে, কাজ করে শেখ, কি করে শিখবি শেখ। আজকে বললাম না, আজ যদি আমি আপনাকে রেসপেক্ট না করি, তো আমাদের লাইনটাই হচ্ছে প্রেমের ব্যাপার। এই যেখানেই যাবেন আপনি, যে ভালোবাসা ছাড়া আসলে আমাদের যে দেশেই যাবেন আপনি, ফিল্মটা আমি বলেছি, আমি একটা কথা বলেছিলাম, আমার বিয়ের ব্যাপারটা একটু গল্প অনেকে জানে, বলেনি। আমি প্রচন্ড নাটক করতাম, আর তখন 17-18 বছর বয়স। তো আমি খুব মুসলিম কনজারভেটিভ পরিবারের ছেলে। ছোটবেলা বাবা মা মারা গেছে, তাদের ধারণা ইচ্ছে ছেড়ে গেছে, তো শেষ। নাটক করে দুনিয়ার মেয়ে বান্ধবী, কোন দিন একটা কেলেঙ্কারি হবে, তারা নাটক ছাড়া, আমি নাটক ছাড়বো না। তো তারা বলছে তাহলে তোমার বিয়ে করতে হবে। বিয়ের সঙ্গে নাটকের সম্পর্ক বলা আছে, বিলিভ মি, দাও বিয়ে দাও। বিয়ের জন্য আমি নাটকের জন্য বিয়ে করেছি। বিয়ের প্রথম রাতে বউকে বলেছি তুমি আমার কিন্তু দ্বিতীয় স্ত্রী। ইমান আমার বউকে জিজ্ঞেস করে না, আমি বলছি আমার প্রথম প্রেম, প্রথম নাটক। তখন তো আমি ফিল্ম করি না, নাটক। এবং সেটা সে জানতো, সে কিন্তু সেইভাবে আমাকে, দীর্ঘ এত বছর আমি নায়কগিরি কাজ করেছি, নায়িকাদের পাল্লায় পড়েছি, কত রকম কিছু আছে, কিন্তু সে বলেছে যে ওটা আমারটা আছে, ওরটা আছে। এই যে ত্যাগটা কে করছে? কেউ তো নাই। মানে ভাবির কথা তো আমরা জানি, ভাবির অবদান আপনার জীবনে মানে বিশাল, চিন্তাই করা যায় না। এবং আপনার ছেলেরাও কিন্তু মানে সবাই চমৎকারভাবে আছে, এবং আপনি এখনো এই ছেলেদের সহ মানে একান্নবর্তী পরিবারে বাস করছেন, যেটাও কিন্তু আজকাল খুব বিরল। ওদের কিন্তু একটাই কথা শিখেছিলাম, তোমরা লেখাপড়া কোথায় শিখবে, দেশে না বিদেশে? এক কথা বলেছি, দেশে। তোমরা আমার লাইনকে ভালোবাসো কিনা, ভালোবাসার তো টাকার উপরে না, শ্রদ্ধা করো কিনা। প্রত্যেকটা ছেলে মেয়ে আমার লাইনকে এত শ্রদ্ধা করে, এবং লাইনের প্রতিটি লোককে, এই ট্রেনিংটা তাদের দোয়া ছিল। অনেক হয় না, আচ্ছা আমার তো অভাব ছিল না, কিছুগুলো আমি আমেরিকা, লন্ডনে যে কোনো জায়গায় আমার চেনায় পড়াতে পারতাম, ওই স্ট্যান্ডার্ডে করতে পারতাম, হাইফাই করতে পারতাম। আপনার সামনে এসে ওই হাই আঙ্কেল বলতো না, সালাম আলাইকুম নাম দিয়ে বলতো হ্যাঁ আঙ্কেল আয় বারু। আমি না, এটা তার, যার জন্য আমি ভাগ্যবান ব্যক্তি। আসলেও আমি ফিল্মের নায়ক হিসেবে তো ধরেন এত ছবি করেছি, এখনো পর্যন্ত এই 4 দশক
5 দশক ধরে আমি মানুষের অন্তরে আছি। আমি যখন হিরো হয়েছিলাম তখন এই দেশের লোক সংখ্যা ছিল 5 কোটি, সিনেমা হল ছিল 300। যুদ্ধ করে আমরা সবাই মিলে, আমি একা বলবো না, আমি একজন যোদ্ধা ছিলাম, কিন্তু আমার সঙ্গে অনেকগুলো সেনাপতি ছিল যারা আমাকে নিয়ে, আমাকে বেস করে তারা এই খাটনিটা খাটলো। কেটে রাতারাতি বাংলা ছবির জয় ঝান্ডা তুললাম। তখনও আমি সেই বললাম, যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি জানি যে এটা এরা করেছে, আমার পক্ষে সম্ভব না। আজকে আমার যে অবস্থানে আমি এসেছি, 13 কোটির জায়গায় এখন হচ্ছে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। আমি যখন এবার অসুস্থ হলাম, মানে মরেই গেছিলাম 14 দিন, আমার ওই হসপিটালে বলে মিলাদ হচ্ছে, ওখানে যাচ্ছে। তারপর বাইরে যখন বেরোই, যেখানে যাই, এদের দোয়া আছে। এখন এই 16 কোটি মানুষের দোয়া নিয়ে আছি। জিজ্ঞেস করে, আপনি ছবি করেন না কেন? আবার অনেকে বলে, কোন ছবি করবো উনি, ফালতু ছবি করবে নাকি? মানে এটাও তাদের মধ্যে আছে। তো আমি সেইখান থেকে বলছি, আজকে আমার 2 ছেলে ঢাকায় আছে, একটা ছেলে হঠাৎ একটু কানাডা চলে গেল। রেগুলার কথা হচ্ছে, কেউ একটা কথা বলতে পারবে, আপনার ছেলেদের আমি দাঁড়িয়ে অঙ্গীকার দেখেছি। আমি 51বর্তী পরিবার, আমারে আল্লাহ নায়করাজ বানিয়েছে, এরা দিয়েছে, আপনারা উপরে দিয়েছেন, এক জায়গায় নিয়ে গেছেন। আমি এবারেও সর্বোচ্চ পুরস্কার পেলাম আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, স্বাধীনতা পুরস্কার। সেটা আমার প্রাপ্য কি না তারা জানে, আমাকে দিয়েছে, আমি গর্বিত। তারপর আমি কিন্তু মনে করি, এই গেট দিয়ে প্রথম যখন ঢুকেছিলাম, মোছু একটা দারোয়ান ছিল কাদের, একটা বাড়ি মেরেছিল, এই কে চাও, সেটা ভুলিনি, এখনো ভুলিনি। ওই একটু আগে একটা ছেলে দাঁড়িয়েছিল, প্রোডাকশন ম্যানেজার, সে এখন বোধ হয় প্রোডাকশন বয় ছিল। প্রোডাকশন ডাকলাম, তুই ওই না? বলে হ্যাঁ স্যার। কি করিস? স্যার আমি তো প্রোডাকশন ম্যানেজার। গেটের দাঁড়ানোর মধ্যে, স্যার মাঝে মাঝে আসেন না কেন? আমি কাউকে, অতীত আমি একদম ভুলি না, যারা আমার সঙ্গে ছিল, এখনো যারা আছে। একটা আর্টিস্টের বড় জিনিস হচ্ছে যেটা বিলিয়ে দেওয়া। রাজা ভাই, আপনার সাথে কথা বলছিলাম, আমাদের সাথে আরো 2 জন যোগ দিয়েছেন। সোহানুর রহমান সোহান, আমাদের এখনকার অত্যন্ত জনপ্রিয় নির্মাতা, এবং এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আইরিন। দুজনকেই চিনি, দুজনকে দোয়া করি, দুজনই ভালো। সোহান তো আছে আমার, লাইক মাই সান, বাপ্পার মতো। মেয়েটিও গেছিল, প্রথম ছবি যখন করলো আমাকে সালাম করতে গেছিল, তো তখন তার বলেছিলাম যে সালামটা করে যদি মর্যাদাটা রেখো আর কি। এখানে যত ছোট হবে, তুমি যত ছোট হবে তত, এই যে একটা কথা উনি বললো, এটা আমি দোয়া পেলাম যে কেউ রিং ব্যাক করেন, আপনি আমাকে রিং ব্যাক করেন। কেন করবো না? মোর্শেদ সাহেব তো আমার কলিগ, তো হ্যাঁ বেটা, উনি করেছে, উনি আবার করবে, আমার কি? তার বিপদ হতে পারে। কেন রিং করলো? সমান জন রিং করে কেন? ওই দেবকৃতিরা ফোন করে আমারে। এই চলনটা তো উঠে গেছে। হ্যাঁ, এটা তো এখন নাই। 71-এ স্বাধীন হলো না, 72-তে তরুণ মজুমদারের ছবি মধুর টিভিতে চলছিল, পরে নিয়ে গিয়ে সমিত বঞ্জরে নিয়েছে রূপসী। আমাকে এখানে এসেছিল, অফার করলো, প্লিজ করেন, ক্যারেক্টার দেখেন, সব দেখলাম। আমি তারা হাতে ধরে বললাম যে দাদা, আমার যুদ্ধ বিধ্বস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি, আর আমি যদি এখন আপনার ওখানে গিয়ে একটা ছবি করি, তো আমার দেশের প্রতি অবিচার করা হবে না? তো বলে হ্যাঁ, তা তো আমি যদি দেখার মাফ করে দিয়ে নেব। সন্ধ্যাতে তো সে ছাড়বেই না। করিনি কেন? তখন করিনি, আমি কেন করিনি, সেন্টিমেন্ট আছে। অধ্যক্ষ সাহেব, স্বাধীন হয়েছে, এখন ওপারে ডাকলে বলে চলে গেলেন, আমরা এখন বেকার হয়ে গেলাম। এই যে যেটা রাজা ভাই, পরবর্তী পর্যায়ে যখন আমি, এখানের এক ছেলে ভিক্ষা মাংতে মাংতে চলে গেছে, স্বপন সাহা, তার দাদু নানার সব সম্পত্তি বিক্রি করতে ছবি করেছে, ফ্লপ হয়েছে। ওখানে গিয়ে খুব দুরবস্থা আছে। সে আমাকে একটু ফোন দিল যে আমার একটা ছবি করে দিলাম। কি ছবি করে দেবো? বলে বাবা কেন চাকর? আমি যদি আমি রাইট দিয়ে দিলাম। রাইট দিলে হবে না, আপনাকে আসতে হবে। ওর বউ ফোনে কাঁদছে যে দেশে তো আপনার আশীর্বাদ পাইনি, এখানে কি পাবো না? আমি যে রাজি আছি, জয়েন্ট ভেঞ্চার না তো? বলুন না, আমার টাকা দিবে আমারে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন।
অসুখ ধরে গেছে। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা এই বুড়োকে তো আগে কখনো দেখিনি, নতুন চাকর রেখেছেন বুঝি? গৌরব, চুপ কর গৌরব, চুপ কর। বাবা মাকে অসম্মান করতে নেই। বাবা মা যতই খারাপ হোক তাদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। তা নয় কোনোদিন জীবনে শান্তি পাবি না দাদু, শান্তি পাবি না। আমার যত কি আমাকে এই ইন্ডাস্ট্রি ফিট করতে হবে, আমি এখানে শিখতেই পারলাম না। তোমরা জয়েন্ট ভেঞ্চার যাচ্ছ, ওখানে আমার কাছে গাল দিয়ে বলে যে ওরা মেয়েগুলোকে পাঠানো, এরা ভাষা জানে না তো। ভাষা সমান বলো তুমি না, সেটাই ওদের তুমি তো ডাইরেক্টর, কটা মেয়ে কটা ছেলে না না ভাষা বলতে পারে না, সেটাই। হ্যাঁ, তো সেই জন্য বলছি করো। যখন প্রপার তোমার জয়েন্ট ভেঞ্চার যদি হয়, ও যে কথাটা বললো এটা কিন্তু ভালো। আমরা কিন্তু Proper joint venture, আমরা চেয়েছিলাম যে প্রপারলি হোক এবং আমরাও কিছু শিখি, ওরাও কিছু শিখুক। এই জিনিসটার জন্য আমাদের কিন্তু চাওয়া ছিল, না, সেটা তো হচ্ছে না। সেটাকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে এখন, এটাতে তো হয় না। মিসইউজ হচ্ছে এখন, যেটা টোটাল জয়েন্ট ভেঞ্চারটাকে মিসইউজ করা হচ্ছে। যে এই ছবিগুলো জাস্ট ওখানে venture শুট করে তখনই এনে করবে জয়েন্ট ভেঞ্চার দুই একটা আর্টিস্ট যখন নিয়ে দেখবি যে প্রপার এই জয়েন্ট করা ভেঞ্চার হচ্ছে, তোমার এখান থেকে 12 জন আছে, ওখান থেকে 12 জন আছে, বাস ঠিক আছে। তো ভাই আমরা এবার কিন্তু নীতিমালায় সেটা করা হচ্ছে যে একেবারেই 50-50, এবং কোথায় শুটিং করবেন কি করবেন ওটা আন্ডারটেকিং দিতে হবে একদম টোটাল। কয়জন আর্টিস্ট থাকবে কি থাকবে এটা আন্ডারটেকিং দিয়ে তারপরে কাজ করতে হবে, তাহলে জয়েন্ট ভেঞ্চার পারমিশন পাবেন, তাছাড়া পারমিশন পাবেন। এটা অনেক আগে হওয়া উচিত। তো সোহান ভাই, একটা জিনিস শুনলাম যে এইবারের ঈদের ছবিগুলো মোটামুটি ভালো ব্যবসা করেছে। তা আপনার কি মনে হয় যে এতে কি, অনেকে বলছে যে এটা যে একটা সুবাতাস বইতে যাচ্ছে, আপনার কি মনে হয় আস্থা রাখা যায় কি এটা? হ্যাঁ, এটা continue সুবাতাস করবে? ভাইয়া, সুবাতাস বইতেছে ঠিক আছে, কিন্তু এই সিস্টেমে যদি হয় তাহলে এটা তো আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। দর্শক আসছে হলে, আমরা এর আগে থেকেও বলছি যে দর্শক সিনেমা হলে আসবে যদি আমরা ভালো প্রোডাক্ট দিতে পারি, আমাদের রেজাল্টটা দিতে হবে। তো আমাদের কাজগুলো আমরা, কারণ আপনি জানেন যে এটা বঙ্গবন্ধুর গড়া এই ইন্ডাস্ট্রিতে এখন তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু যে কাজটা করছেন, উনি ইন্ডাস্ট্রিটা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই জন্য কিন্তু উনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। টাকা লাগে, কি লাগে, কত রকম সহযোগিতা লাগে, উনি কিন্তু সমস্ত, মানে আমার মনে হয় না যে ওনার মতো এত ভালোবাসা কেউ এই চলচ্চিত্র শিল্পের প্রতি ছিল। উনি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমরা সেটাকে এখন ইউটিলাইজ করার জন্য যখন মেশিনপত্র আসছে, আমাদের সবকিছু রেডি হচ্ছে, আমরা সেই মুহূর্তে কিন্তু আমাদের উপর ইন্ডিয়ান ছবি চাপাই দেওয়া হচ্ছে। যে কিছু লোক, তার স্বার্থান্বেষী কিছু লোক, তারা চিন্তা করছে না ইন্ডিয়ান ছবি এনে আমাদের হলগুলোকে বাঁচাতে হবে। এটা হলে তো হইতে পারে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির প্রয়োজন কি আছে? আমাদের কথা আমরা দাঁড়ায় যখন বলবো যে ইয়েস আমরা এখন ভালো ভালো ছবি বানাচ্ছি, আসেন আমাদের সব সম্পূর্ণ আমরা উনি কম্পিটিশন 100% চেষ্টা করছেন, তাই না? যখনই দেখা হয় কি হলো, আমরা কি করছেন, আমরা কিন্তু এখানে কি হচ্ছে ভাইয়া, অসম প্রতিযোগিতা করছি। ওদের 5 কোটি টাকার ছবির সাথে আমরা অবশ্যই 60 লাখ টাকার ছবি দিয়ে কোনোভাবেই কোনো কম্পিটিশন করতে পারি না। তাতে করে কি হবে, আমাদের ইন্ডাস্ট্রি একসময় বন্ধ হয়ে যাবে, তাই না? এই বন্ধাত্ব এখন পেয়ে বসছে আমাদের। এখান থেকে উত্তরণের জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। সময় ছাড়া আমরা আগে তৈরি হয়নি, কারণ আমাদের তো একটা পিরিয়ড, ট্রানজিট পিরিয়ড। এটা অ্যানালগ থেকে আমরা ডিজিটালে প্রবেশ করছি। সিনেমা হলগুলো তো সব ডিজিটাল এখনো হয়নি। আইরিন, তোমার কি মনে হয়, তুমি এ পর্যন্ত কয়টা ছবিতে কাজ করলে? আমি এ পর্যন্ত 7টা ছবিতে কাজ করে করেছি। ফেলেছো অলরেডি? হ্যাঁ, আচ্ছা, তো কাজ করার পরে আসলে ডিজিটালাইজেশন হয়েছে, এটা আমাদের জন্য পজিটিভ অনেকখানি, যারা আর্টিস্ট যারা কাজ করছি। তো দেখা যাচ্ছে পোস্ট প্রোডাকশনে কাজ করার অনেক জায়গা থেকে যাচ্ছে। তারপর মানে স্ক্রিনে দেখতেও ভালো লাগছে, ডিজিটাল স্বচ্ছ সব ব্যাপারগুলি কাজ করছে। তো মনে হচ্ছে যে না, ভালোর দিকে আমরা এগোচ্ছি। এখন বাকিটুকু সবার সহযোগিতা, একটা টিম ওয়ার্ক, তো ফিল্মটা তো আসলে ইন্ডিভিজুয়াল কারোর উপর নির্ভর করে না। যখন সবাই মিলে আমরা যখন চাচ্ছি, ইনশাল্লাহ ভালো হবে।
বাঁচবো কতক্ষণ। রাজা ভাই কি মনে করেন আপনি, সামনে কি ভালো দিন আসবে বলে মনে হয়? ভালো দিন আসবে যদি আমাদের মধ্যে আবার সেই প্রেম, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধাবোধ। আজকে আপনাকে দেখে আমার একজন জুনিয়র আপনার শ্রদ্ধা করতে হবে। আপনি সেটে গেলে তাকে বলতে হয় যে ভাই আপনি আসেন আসেন আমার এই শটটা নিয়ে দেন, সেই দিনে ইন্ডাস্ট্রি উন্নতি হবে। আমি কোনো একটা সেটে যদি যাই, একটা জুনিয়র আর্টিস্ট, না ভাই আমি দাঁড়াতে ভাই এই দেখেন আমার দেখেন দেখেন তো, সেই দিনে ইন্ডাস্ট্রি আবার যেটা আমাদের আমলে ছিল। সোহান সাহেব গেলে সোহানের এক জুনিয়র ডাইরেক্টর আছে, সোহান গিয়ে গেল এই সোহান ভাই চা দে, সে খুব বুঝবে না, আরে সোহান ভাই আসেন এই চল দেখেন তো ক্যামেরা দেখেন একটু বোঝান তো, ও গিয়ে পিছিয়ে রয়ে গেল। তখনই বুঝবেন যে না এই প্রেমটা আছে। এই প্রেম যতদিন আমাদের মধ্যে ফিরে না আসবে, আমরা একজন এই যখন আমি খুব গর্ব করে বলতে পারি, বা অনেক সময় লোকে বলে এটা অহংকার, বাংলাদেশের এই যে গেটের যে লোকজনগুলো আছে না, ওই সময় লক্ষ্মীকুঞ্জ চিনত, জানেন বছরে একবার তারা লক্ষ্মীকুঞ্জ চিনত। দারোয়ান থেকে শুরু করে মালিক থেকে শুরু করে সবাইকে আমার আল্লাহ দিয়েছে, এদের কাছে কোনো অ্যাসোসিয়েশন নেই, তাদের নিয়ে ডেকে খাওয়াতাম। আর বিকেলবেলা আমি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এক্সট্রা আর্টিস্ট থেকে শুরু করে ওরা জানে সব, অল টপ। আসো ভাই একটু গল্প করি। গল্পটা কিন্তু আমার ছিল একটাই, খবরদার নিজেদের মধ্যে মারামারি করো না, যার যার কাঁধে কাঁধ মিলিয়ে চলো। কার কি প্রবলেম বলো? সোহানের প্রবলেম হচ্ছে আপনার সঙ্গে, বললো দেখেন না দেখ ভাই তো মোশাররফ সাহেব শিডিউলটা, এই ভাই দেখেন না ওর একটা দিন দেন আমার সাথে দিন, আমি আপনাকে ম্যানেজ করে দেবো। এই যে আপনি সাপ্তাহিক গেট টুগেদার করতেন সবাইকে নিয়ে, এটা একটা বিরাট ব্যাপার ছিল কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু রাজ্য বাসায় গেট টুগেদার হতো। এখন কেন হচ্ছে না? এখন এই যে এই এখন মানসিকতার মানুষ সময় পাচ্ছি না। কোথায় শোনেন, এখন আমি তো ওই গেট টুগেদারের জায়গায় 2 ঘন্টা শিডিউল দিয়ে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছি, বুঝছেন? আজকে চলচ্চিত্র শিল্প যখন প্রথম আমি এলাম, শুধু উর্দু ছবি হয়। আমি উর্দু ছবির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কামাল ভাইয়ের উজালা নাম, হাসান ভাই হিরো। আমি বললাম কোথায় এলাম, আমি তো উর্দু বলতে পারি না, হবে না। আমি তো স্টাডি করলাম শুধু ঢোকার জন্যে। পরবর্তী পর্যায়ে জয়ী আমাকে আশ্রয় দিয়ে দিক দিল। আমি আজকে একজন শ্রদ্ধার সঙ্গে ওই লোককে স্মরণ করি, আমাদের নায়ক রহমান ভাই। তিনি উঠছেন, আমি এইখান ল্যাব ছিল, আমি উঠছি ক্যান হাতে করে। ভাই তুমি না আর্টিস্ট হতে আসছো? আমাকে জি। ভাই ক্যান ছাড়ো, নাহলে সারা জীবন ক্যানের মধ্যে আনলে যাবা, কামাল তোমার চান্স দেবে না। আমি তো সারা ডেঞ্জারাস কথা। তো ওই আজিজ ভাই ছিল, আমাদের আজিজ ভাই ডাইরেক্টর। ওরে বললাম কি বলে, তুমি মিয়া ঢুকছো কেন? চলো তোমার নিয়ে যাই। সরুরবার আমাকে ওই ছবি আখেরি স্টেশন, আউটডোর যাবে 1 মাসের জন্য। আমি চলেন 1 মাস করে 1 বছরের জন্য যাবো, চলে এলাম ওখানে। এই যে ঢুকলাম, আজীবন ওই লোকের দিকে সালাম করেছি, আজীবন। যখন উনি পাকিস্তানের স্বাধীনতার পরে ফিরে এলো, আমার বাড়ির গেটে ঢুকে আমার ড্রয়িং রুমে দাঁড়িয়েছে, 10 মিনিট তাকিয়ে আছে। রমন ভাই ব্র্যাড ড্রয়িং রুম বানিয়েছিলাম, উনি তো দেখে যায়নি, কারণ তুমি পাকিস্তানে চলে গেল। ড্রয়িং রুম আমার ছিল রেড কার্পেট, শখ ছিল। ও দাঁড়িয়ে শুধু দেখছে যে তুই সেই না, কেন হাতে করে ঘুরতিস, আজ তো রেড কার্পেট এত বড়, চোখ দিয়ে পানি এসে যায়। এই লোকগুলো কই জেলাস করতে পারতো তো, সে বলতে পারতো তো ঘিরে বেড়া রিকগনাইজ করাটা, এটা একটা বিগ করুন ভাই নাই, মুস্তাফা ভাই নাই, মুস্তাফা ভাই বই পড়া অভ্যাস। আমি লোকে জানে না, কিন্তু প্রচন্ড বই আমার। উনি সপ্তাহে 1 দিকে চলে আসবো, মা চা পাঠা, এই ওপর তো আমার আছে, সেখানে বই পড়ছে বই পড়ছে। এই যে তাদের স্নেহ ভালোবাসাগুলো পেয়েছি আমরা, আজকে কে আছে বলেন? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে, সোহান বলতে পারবে? সোহান কাজের ছাড়া, যে ওই আর্টিস্ট আমার যেহেতু ছবির আর্টিস্ট, তাই বাড়িটা চিনি, বাকি কারো বাড়ি চিনি না 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 না। সোহান ভাই আপনি এই মুহূর্তে কি ছবি করছেন? এখন তো আমি ছবি করছি, বাচ্চাদের একটা ছবি করছি, আমার বাংলাদেশ। তারপরে একটা ছবি করছি জেদি, আর একটা ওয়াও বেবি ওয়া, 3টা ছবি এখন রানিং আছে। আর আরেকটা ছবি লাভার বয় নামে ছবি করছি, ও যেখানে ও কাজ করছে, ওটা এখনো শুরু করিনি, করব খুব শীঘ্রই, সব রেডি করেছি।
তো এই যে আপনি তো পরিচালক সমিতিরও সহসভাপতি, আসলে একটা জিনিস বলা হয় যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভালো করার জন্য এক তো ভালো ছবি তৈরি করা, আরেকটা হচ্ছে সিনেমা হল বাড়ানো, দর্শক বাড়ানো। এই ক্ষেত্রে কি পরিচালক সমিতি বা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য সংগঠনগুলোর সাথে মিলে পরিচালক সমিতি আরো কিছু উদ্যোগ নিতে পারে না? হ্যাঁ, অবশ্যই। এটা তো পরিচালক সমিতি আসলে ফিল্মে যে কোনো সমস্যা হলে কিন্তু পরিচালক সমিতি সবচেয়ে বেশি এগিয়ে যায়, সব সমস্যার ব্যাপারে এগিয়ে যায়। আসলে আমরা তো প্রডিউসার না, এগুলো দায়িত্বটা কিন্তু প্রডিউসারদের, ব্যবসার ব্যাপারটা প্রডিউসারদের। আমরা ছবি বানিয়ে দিব, ভালো ভালো ছবি বানাবো, প্রডিউসাররা সেটা বিজনেস। আমাদের দুঃখজনক যে প্রডিউসার এখন অনেকদিন যাবতই নেই, অনেকদিন যাবতই নেই, যার জন্য পরিচালক সমিতি তারপরেও কিন্তু থেমে থাকে না। সব ব্যাপারে কোন রকমই সমস্যা হলে কিন্তু ধরেন এমন করা যায় না যে ফিল্ম ফেস্টিভ্যাল করা হলো, বাংলাদেশি ছবি নিয়েও ফিল্ম ফেস্টিভ্যাল করা যায়, বাইরের ছবি নিয়েও করা যায়, যাতে দর্শক আসে হলে, এরকম কোনো উদ্যোগ আমরা কিছু চেষ্টা করছি ভাইয়া। আমরা কিছু চেষ্টা করছি যে মানে কিছু সেমিনার করার চেষ্টা করছি। সেমিনার করে এখান থেকে কিছু বক্তব্য বের করে নিয়ে সেগুলোকে আমরা প্রসিডিউরে যাওয়া যায়। তারপর আরেকটা কাজ করা যায় কিনা সেটা হচ্ছে বাংলাদেশি ছবির বাইরের একটা বাজার তৈরি করা যায়, বিশেষ করে যেখানে বাংলাদেশিরা আছে, প্রবাসী বাঙালিরা অনেক আছে, সেইখানে ভারতীয় ছবি তো বিশাল বাজার করে রাখছে। আমাদের ছবিরও একটা বাজার তৈরি করার জন্য এগুলো আসলে অ্যাসোসিয়েশন থেকে করলে হবে কি প্রেসারটা দিলে, কারণ আমাদের তো সব এমবেসি আছে, তাদেরও মনে হয় ইন্ডিয়ানদের এমবেসি ছিল, তারা অবশ্য আমাদের ইন্ডাস্ট্রির চেয়ে তাদের অনেক 50 ইয়ার্স তারা এগিয়ে আছে। সেখানে যখন আজকে তারা যে অবস্থান তৈরি করছে, আমরা হয়তো সেই অবস্থানে যেতে পারবো, কিন্তু সেখানে আমাদের চেষ্টাটা আমরা করছি। আমরা বর্তমানে চেষ্টা করছি, সরকারকে ওইটা বলেছি যে এমবেসির মাধ্যমে আমাদের ছবিগুলো পাঠানোর ব্যবস্থা করা হোক, যাতে এখন আগে প্রথমে দেখানো হোক, ছবি দেখুক, এবং আমাদের ছবিগুলোকে যাতে উন্নত মানের ছবি ভাবে দেখে তারা পছন্দ করে, সেই অবস্থাটা তৈরি করতে হবে। সেটার জন্য আমরা চেষ্টা করছি। আইরিন, তোমার চলচ্চিত্র ভাবনার কথা একটু শুনতে চাই। মানে মনে করছো চলচ্চিত্র জগতে তুমি যোগ দিয়েছো, চলচ্চিত্র পরিবারে তুমি একজন সদস্য। আমাদের চলচ্চিত্রে তোমার ভাবনাটা কি? কোথায় সমস্যাগুলো কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি? তোমার নিজস্ব ভাবনাগুলো বলো। আমাদের যেটা আমার কাছে মূলত মনে হয় সেটা হচ্ছে যে এখন প্রোডাকশন হাউসগুলির একটু কমতি আছে আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে হয়তো বা এর আগে ছিল না। আগে মানে যারা হচ্ছে ফিল্মকে ভালোবাসা যে ব্যাপারটা, এই ভালোবাসার জায়গাটা অনেকটা কম মনে হয় আমার কাছে। তো যারা ভালোবেসে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতেন, সেই জায়গাটা বোধহয় আমার কাছে মনে হয় অনেকটা কমে গেছেন। আর আরেকটা ব্যাপার, কমার একটা কারণ আছে, কিন্তু এটা হচ্ছে পাইরেসি ভাইয়া। যারা মানে আমাদের অনেক ঘর ছিল, অনেকেই ছবি বানাতে চান, এখনো চান, কিন্তু ছবিটা বানানোর রিলিজের পরের দিনই তো পাইরেসি হয়ে যাচ্ছে। এই পাইরেসি আইনটা যতদিন পর্যন্ত কঠিন না হচ্ছে, ততদিন কিন্তু আমাদের এই ইনভেস্টমেন্টটা যারা করতো, ইনভেস্টাররা এগিয়ে আসবে না। এটা হচ্ছে ও যেটা কথা বলতে চাচ্ছে যে আসলে ঘর কমে গেছে। কমে যাওয়ার কারণটা এটা যে সবাই চায় এই ব্যবসাটা যারা করেছে, যারা সবাই কিন্তু ব্যবসার জন্য আসে না, সবাই আসে যে ঠিক আছে আমি একটা ভালো কিছু করি, আমার মূলধন যেটা সেটা ফেরত আসুক, লাভ আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু সেটাই তো আসতেছে না। আজকে 1 কোটি টাকা সে খরচ করবে, কালকে সকালে 1 টাকাও সে পাবে না, তাহলে তো এটা হতে পারে। হ্যাঁ, এটা একটা রিজন। আর তারপরে হচ্ছে কি, আমাদের মাত্র তো ডিজিটালাইজেশনটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, তো দেখা যাচ্ছে এখন সবে মাত্র সবার জানাশোনার পরিধিটা বাড়ছে। এখনো মানে পুরোপুরি ডিজিটাল ফরম্যাটটা সম্পর্কে সবাই জানে না। অনেক সময় অনেকের হচ্ছে সেই জায়গা থেকে, যেমন ভাইয়ারা বলছিলেন যে প্রজেক্টরের যে ব্যাপারগুলি, সিনেমা হলে যাওয়ার পর আমরা নিজেরাও যখন আমাদের ছবিগুলো রিলিজ হচ্ছে, সিনেমা হলে যাওয়ার পর কিছু কিছু হলে দেখছি খুব সুন্দর, কিন্তু কিছু কিছু হলে যাওয়ার পর দেখছি যে মানে না সাউন্ড ভালো, না হচ্ছে আমাকে সুন্দর করে দেখা যাচ্ছে, না পুরো ছবিটাই কেমন যেন অস্পষ্ট একটা ব্যাপার, সবকিছু মিলিয়ে আসলে তো মাত্র শুরু হয়েছে। এই জায়গাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে যখন ডেভেলপ করে যাবে, তখন মনে হয় যে জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জিনিস তো সোহান ভাই আপনাকেও বলি যে শুরুর দিকে আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে যেই সমস্ত সৃজনশীল শিক্ষিত মানুষজন যুক্ত ছিল, আমরা যদি নাজির আহমেদের কথা বলছিলেন আপনি, জহির রায়হান, খান আতাউর রহমান, কাজী জহির, মানে প্রত্যেকে মানে যার যার ফিল্ডে, এবং সঙ্গীতের ক্ষেত্রে কলিম শারাফি যেহেতু ছিলেন, সৈয়দ শামসুল হক স্ক্রিপ্ট লিখতেন, মানে
তাই না? এখন তো মানে নাই, সেই নাই, তুলনায় নাই নাই কিছুই নাই ভাই। গল্পকারের তো আমাদের প্রচন্ড অভাব। আজকে যে এই যে মাধ্যম ছবির গল্প এনে কপি করে আমাদের এখানে ম্যাক্সিমাম ছবি হচ্ছে, এবং সেই কারণেও কিন্তু আমাদের চলচ্চিত্রে একটা ধস নেমেছে। কারণ মাদ্রাজি ছবিগুলো টেলিভিশনে দেখছে, সেই ছবি কপি করলে এখানে দেখা যাবে না। আর তারা মাদ্রাজি একটা ছবি বানায়, সেখানে প্রায় 50 থেকে 100 কোটি টাকা খরচ করে বানায়। সেই ছবি তো আমাদের এখানে 50 লাখ টাকা বানাইলে ওটা কোনো রেজাল্টই আসবে না, তাই না? এগুলো আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত করতেছে। আর আমাদের দেশের যে কালচারটা, এই কালচারটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের গল্প কিন্তু অন্যরকম। আমাদের গল্প কিন্তু এই যে 91 পরিবারের গল্প নিয়ে গল্প হচ্ছে আমাদের মেইন গল্প। সেই গল্পগুলোকে আমরা হারিয়ে ফেলছি। দর্শক সিনেমা হলে বসে সেই যে চমৎকার জিনিসটাকে আয়ত্তে দেখেন করবে, সুজন সখীর কথা যদি মনে করি, চিন্তা করেন কি সুন্দর আমাদের গ্রাম বাংলার নয়নমণি, গল্প, সুজন সখী, নয়নমণি, প্রত্যেকটা অবুঝ এখন মন, চিন্তা করেন কেন মানুষের সেই ছবিগুলো কোথায়। হিট করেছিল, তার কারণ তো আছে না? আচ্ছা বলুন তো, মানুষের উপকার করা, তাদের সেবা করা, তাদের দুঃখে দুঃখী হওয়া ছাড়া আপনি কি আর কিছুই বোঝেন না? অন্যের ভালো ছাড়া নিজের জন্য কি আপনার কিছুই চাইবেন নেই? কিছুই কি আপনার ভালো লাগে না? লাগে কি ভালো লাগে? আপনাকে। কাল হাটটা নিয়ে আসছেন তো? সব ফকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। জবাব দে না ছোটকাটারে, দিমু দিবি না? দাঁড়া আমার একখান কথাই আছে 10 জনারে কই, আহা 10 জনারে কই, যত কিছু বোঝো তোমরা আমি রাজি নই, আমি রাজি নই। তোমরা মানুষ যখন ভালো না কবুল করতে দিব না, মানুষ যখন ভালো না কবুল করতে দিব না, সখী আমার সোনা ভান নিতে পারবা না, পারবা না। শোনো মোর নানা বলি যে তোমার। রাজাক ভাই, আবার ফিরে আসলাম আমরা, একটু আড্ডা হচ্ছিল আমাদের। আপনি সেই পুরোনো দিনের কথা বলছিলেন, তো সোহান ভাই এখনকার সেই অবস্থাটা তো নাই, মানে না 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 না, একেবারেই আমরা সবাই যে- বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যখন এসেছি, রাজা ভাই তো আমাদের অনেক আগে, তারপরে আমরা যখন এসেছি তখন এসে যেটুকু ভালোবাসা পেয়েছিলাম, যেটুকু মানুষের প্রতি মানুষের আমি সহমর্মিতা ওর কথাটা পেয়েছিলাম। বলে দিই। আমি যখন এলাম তখন হচ্ছে ডাইরেক্টররা হচ্ছে কামাল ভাই এরা, তাদের নেক্সট জেনারেশন হচ্ছে চাষি নজরুল, শিবলি সাদেক টাদেক, এরা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। কথাটা শুনবেন কিন্তু, তখন তাদের দেখেছি 4th অ্যাসিস্ট্যান্ট, 3rd অ্যাসিস্ট্যান্ট, আর্টিস্টদের পান খাওয়াচ্ছে বা পানি খাওয়াচ্ছে, শিক্ষিত ছিল। আস্তে আস্তে ওখান থেকে তারা এসছে, ওই ডাইরেক্টরগুলো যখন ডাইরেক্টর হলো তারা ডাইরেক্টর হলো। ম্যাচুরিটিটা আসছে করতে, দেখেন, বুঝতে পারছেন? ও তো শিখে এসছে হাউ টু বিহেভ উইথ দ্য প্রডিউসার, উইথ দ্য আর্টিস্ট, উইথ দ্য পিকচার। আচ্ছা কি বলেন, আপনি গিয়ে টাকা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, ওখানে একটা পাঠশালা খোলা আছে না, ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, পাঠশালায় ভর্তি হয়ে যাচ্ছে, আমি ডাইরেক্টর হয়ে গেছি ভাই। আমাকে আপনি বলেন ভাই, কারণ আমি তো টাকা দিয়ে ডাইরেক্টর হয়ে গেছি। তো সে কি করে হবে? আর্টিস্টও তাই। এখানে আর্টিস্ট সব কারণ বাজারে বলে মাছ বিক্রি করে। দুঃখ লাগে আমাদের মধ্যে, যদি ওইটা যদি আমি বলছি মুশারফ সাহেব, যদি আমরা আমাদের নতুন জন্ম নিয়ে নিজেদের মধ্যে ভালোবাসা করে একজন বাড়ি একজন, আমি এখন আপনাকে বললাম যে একজনের সঙ্গে আরেকজনের রিলেশন নেই। আমার বাড়িতে ওরা দেখেছে তো, আমি তো আছি সব নায়িকাও আসছে, তারা না এলে পারতো, আমরা বউ জেলাস করতে পারতো না, আসছে ছবি তুলছে, তারা গল্প করছে, বসে বিষয়। এখন আপনি কটা নায়কের বাড়িতে নায়িকারা দাওয়াত খেতে যায়? না, এখন তো হচ্ছে নায়িকাদের বাড়ির অ্যাড্রেসই পাওয়া যায় না, কোথায় থাকে। মনে করেন দেখা যাচ্ছে যে আমার ড্রেসম্যান যাবে আর্টিস্টের ড্রেসের মাপ দেবে, এটা একটা একটা জায়গার লোকেশন বলে দেয়, আপনি ওই লোকেশনে আসেন, আমি ওখানে দেখা করব। ওখানে আপনাকে শিডিউল নিতে প্রোডাকশন ম্যানেজার যোগাযোগ করে পায় না নায়িকা কোথায় আইরিন থাকে। কি বলে তুমি? এইটাই, হ্যাঁ, এই অবস্থা। জানেন আমাদের এরকম কয়েকজন নায়িকা আছে যে তাদের বাসায় চেনায় না কাউকে। প্রোডাকশন ম্যানেজার যে হয়তো আরঙে গেল, আরঙের ওখানে এসে দাঁড়ায় থাকবে সে, তারপরে উনি আসবেন, উনি কথা বলবেন, শিডিউল নিয়ে কথা বলবেন, কখন কি যাবে এটা। আর যদি ফোনে না পাইলো তো তাকে পাইলই না। আইরিন, আমাদের মধ্যে আমার ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা এরকম না, অবশ্য সবার ক্ষেত্রে না বলবো এটা না। সবার ক্ষেত্রে তো সবকিছু হয়। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয় না হয়তো বা সোজা কথা, আছে। প্রেম ফিরিয়ে আনো, প্রেম। হ্যাঁ, তো প্রেমটা কাজের করতে হবে প্রতি industry ডেডিকেশনটা সব থেকে আগে জরুরি। তো ওইটার জন্য আমি সব সময় রেডি, আমাকে যতটুকু কষ্ট করা আমার কোনো সমস্যা নেই। যেটা শুনলাম রাজাক ভাই, যে ও কাজ শুরু করার আগে আপনার কাছ থেকে
আশীর্বাদ আনতে গেছে। এইটা তো একটা এইটাই বিরল একটা ঘটনা big কিন্তু ব্যাপার। আজকালকার এই প্রজন্মের ও ডাইরেকশন ছেলে মেয়েদের এই একদম কাজে এসেছে। ও গেছে, ক্যাপ্টেন সাহেব একদিন ধরে পিচ্ছি মেয়ে নিয়ে গেছে। হাই, কে কার আনছেন এটা? শাবনূর, হ্যাঁ, কে পরে এটা শাবনূর। আমাকে তুমি না সিনেমা নেই, তোর ক্লাস 8-এ পড়ে, সালাম করো। কে করে? বলে আমার নায়িকা হচ্ছে। সবাইকে সালাম টালাম করো, মুরব্বী এই ক্যাপ্টেন সাহেব। তারপর ওই মেয়েটি কেউ যে নাইম বিয়ে করলো কারে, শাবনাজ, শাবনাজ, তা নিয়ে গেছে। তো ওর নায়িকাকে কে নিয়ে গেছে? মৌসুমী। আমরা সবাই কিন্তু সবাইকে সিনিয়রদের আর সম্মান করে যাক। করি। আমার ঘরে গেছে, কি সালাম করে দোয়া নিয়ে এসছে, মৌসুমী দোয়া নিয়ে এসছে। তার দোয়াতে আছে কিন্তু। আমি শাবনূর বলে যে পরে প্রথমে তাড়া করেছিলাম, ওর বাপ নিয়ে ঘুরে যাচ্ছে, তখন ক্লাস 6-এ পড়ে। ক্যাপ্টেন সাহেব 2 বছর পরে নিয়ে গেছে, এটা আমার নায়িকা হচ্ছে। আমি এটা আপনার নায়িকা কোথেকে যাই? এই তুমি তোমার বাড়িতে এসেছিলে? জি। না, এই যে মানে ওদের পরবর্তীকালে তাদের যে সাফল্য, সেটাই কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ তাই না? প্রমাণ দোয়াটা তা আমরা আইডিনের দোয়া কাছে একটু ছাড়া, শুনতে চাই। শোনেন, দোয়া ছাড়া যেমনি আমি তো বাবা মার জানি, দোয়া লাগে দোয়া তেমনি ছাড়া মুরব্বিদের আমার দোয়া এই একটা বিরাট। ইন্ডাস্ট্রিতে কারো পক্ষে টেকা সম্ভব না। এই রানী সরকারের অধীন আমার মাথায় হাত দিয়ে বলছে, কি রে তুই এখন আমরা দেখলে চিনিস আর উঠে দাঁড়াস? ও যে দিতে গেছে। আমি যে তুমি যে আমার মা, তুমি যে আমার মার পাঠ করেছ। সুমিতা দেবীও তাই, রানী সরকারের যে এরা কি ছিল আর্টিস্ট। ভয়, আমি যখন প্রথম বেহুলা ছবি করি, আমার আগের নায়িকা হয়ে গেছে সুচন্দা, তার কাগজে নৌকা হিট, বুঝছেন? তার সেকেন্ড ছবি বেহুলা। আর বাকিগুলোর নাম শুনলে থরথর করে বুক কাঁপে। ফতে লোহানি, জ্যাকি সাহেব, সুমিতা দেবী, রানী সরকার, মানে এক সে এক, সামনে যেতে ভয় লাগে। আর আমি তাদের চিনি তো, শুটিং দেখেছি। প্রত্যেকটা লোকে যখন গিয়ে সকালবেলা মেঘেবার আগে সালাম টালাম করেছি, জড়িয়ে ধরে বলেছে, এই তোর বুকটা ধুকধুক করছে কেন রে? লোহানি ভাই ধুকধুক করছে কেন? আমি করবে না, তাই ধুকধুকনি বন্ধ কর। আমারটাও ধুকধুক করছে কেন? তোরে জড়িয়ে ধরে। নাচে মন ধিনা ধিনা, প্রাণেতে বাজে বিনা বাজে রে। নাচে মন ধিনা ধিনা, প্রাণেতে বাজে বিনা বাজে রে। সখা বাজে না বাজে না বাজে না রে, সখা বাজে না বাজে না বাজে না রে। তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা, তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা। সখা বাজে না বাজে না বাজে না রে, সখা বাজে না বাজে না বাজে না রে। বেহুলা ময়ূর নাচ শিখছে, যে রাজ্যে আমার পুজো হয়, আমার নামে যারা অন্ধ, সেই রাজ্যের রাজতনয় আজ ময়ূর নাচ শিখছে। মেয়েকে আদর করতে গিয়ে বুঝি আমার কথা ভুলে গেছে সাই সদাগর না? নিচনিপুরে এই অঘটন আজ প্রথম ঘটল মা। না না, এ অসম্ভব। সাপে দংশিল লখাই রে, এ বিধি কি আইডিন, তোমার কেমন লাগছে এই যে পুরোনো দিনের কথা শুনছো? কেমন লাগছে তোমার? ওই সময় তো আর মানে স্বপ্নের মতো লাগে, গল্প শুনতে আসলে ভালোই লাগে, কারণ ওই সময়টা ওনারা যেভাবে পার করেছেন ওটা তো খুব মজা, মানে একেবারে ফ্যামিলি আমার বাবা মার পরে হচ্ছে এই জায়গাটায় স্পেন্ড করেছেন, তো শুনতেই ভালো লাগে। কিন্তু এখনকার পরিবেশটা আসলে ওভাবে তো নাই, যদি ওরকম পেতাম হয়তো বা ভালো লাগতো। আর তোমার লক্ষ্যটা কি? তুমি কি হতে চাও? লক্ষ্য যেতে চাও? আসলে কাজ করতে চাই, লক্ষ্য তো পরে ডিসাইড হবে আমি কোথায় যাব। আজকে আঙ্কেল জি আজকে এই মানে একজন কিংবদন্তি একজন আর্টিস্ট হবেন, উনি তো জানতেন না। লক্ষ্য ছিল আমার, টার্গেট আমার ছিল, স্বপ্নটাও ছিল। টার্গেট ছিল, কষ্ট করেছি আমি। মনে করো সকালে, আমি বলি রাজ্জাক ভাই, সকালবেলা মেকআপ রুমে জায়গা নেই, মেকআপ করতে হবে, কিন্তু সকালে সে ভোরে আসতো, হয়তো রাতে যেত না, খড় বিছায়া ইট মাথায় দিয়ে ঘুমাইতো।
যে সকালে উঠে তাকে শুটিং করতে হবে, টাইমলি শুটিং কাজ করতে হবে। মানে টার্গেট থাকতে হবে। এই না টার্গেটটা তোমাকে টার্গেট করতে আমি ওখানে যাব, এবং এর এখানে যারা আপনার তো আসবে থাকতেই হবে। হ্যাঁ না যারা সেটা আসবে যেন স্লিপ খেয়ে চলে যায়। আমার নায়িকা জীবন কত এসছে, ধর বেটা, প্রেম এসছে, দূর বেটা, বিয়ে হয় দূর বেটা। শেষে একজনকে বললাম যে বাবা চেষ্টা করিস না, আমার লাটাই তো আমার লক্ষ্মী রাতে, আমাকে ফিরতেই হবে তার কাছে। বন্ধুত্ব ঠিক আছে ঠিক আছে। তো অনেক গল্প হলো আপনাদের সঙ্গে। হ্যাঁ অনেক যাক আরেকটু সবার জন্য বলো। শেষ করবো আমরা। সোহান ভাই একটা ব্যাপার যে ছবির ব্যাপারে একটা জিনিস বলা হচ্ছে যে সিনেমা হলের যে ঘাটতি, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাল্টিপ্লেক্স গড়ে উঠছে না, মানে যেখানে গড়ে ওঠা উচিত এখন সারা দুনিয়াতেই তো আসলে মাল্টিপ্লেক্স, এবং এই যে ডিজিটাল ছবি হচ্ছে, কিন্তু ডিজিটাল ছবি প্রদর্শনের সেই এখনো মনে হয় প্রজেক্টর ভাড়া নিয়ে না প্রজেক্ট, এবং যে প্রজেক্টর ভাড়া হচ্ছে সেগুলো তো প্রপার প্রজেক্টর না, প্রপার ডিজিটাল না, আমাদেরকে ওটা আরো সমস্যা করছে। কারণ আমি সিনেমা হলে যখন ছবি দেখছি তখন কিন্তু আমি অন্ধকার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমি যদি শিল্পীর চোখ না দেখতে পারি তাহলে অভিনয় কি দেখবো, আমি কি বুঝবো? আজকে আমি মাদ্রাজে যে যখন ছবি দেখলাম, চেন্নাইতে সিনেমা হলে আইনএক্স এর ছবি দেখলাম, আমি দেখলাম যে প্রত্যেকটা লোমকূপ দেখা যায়, শরীরের লোমকূপ দেখা যায়। তো সেই পারফরমেন্স আমরা শিল্পীদের তো কাছে যেতে পারছি না। শিল্পীদেরকে যত কাছে যেতে পারবে মানুষের ভালোবাসা কিন্তু তত বাড়বে। আমরা কাছেই যেতে পারছি না, আমরা কিন্তু দূরে কোন রকম দেখছি কিছু একটা অভিনয় করে যাচ্ছে। এখন যে প্রজেক্টর গুলো চলছে হলে, এটা কি প্রজেক্টর বলে? না না, এলো হোম থিয়েটারের জন্য। এটা ওই যে ঘরে বসে বাজারে ফিল্ম চালাতো না, আগে ওই তাজমহল দেখা যায়, ওইগুলো না সেটা সুতরাং একেবারে প্রফেশনালিজম যদি সব ক্ষেত্রে গড়ে না ওঠে তাহলে আসে আমাদের চলচ্চিত্রের পরিবর্তন। না, আমার সিনেমা হল, আমার কথা বলি, আমার সিনেমা হল আছে, আমি 5 লাখ টাকা দিয়ে মেশিন কিনবো না। কেন আমি কেন ভাড়া নেব? আমি একজনের কাছে ভাড়া নেবো কেন? ভাড়া যে দিচ্ছে সে মেনটেন নাই, নিয়ে যাও, আমার আগে 30,000 টাকা দাও, ভাইয়া দেখেন উঠুক আর না উঠুক। ভাইয়া কত সরকার এখন কত রকম সুবিধা দিয়েছে, কোন রকম ট্যাক্স দিতে হয় না, এর উপরে লোন দিচ্ছে। হ্যাঁ, তারপরে সরকার লোন দিতে চাচ্ছে যে আপনারা ইন্টারেস্ট কম, একেবারে 2% ইন্টারেস্টে বলতেছে লোন নেন, লোন নিয়ে আপনারা ডেভেলপ করেন সিনেমা হল। না, একদল লোক তো বললাম না, একদল লোক সবসময় ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য চেষ্টা করে। এই যে একটা সিস্টেম করেছে, বললাম না যে আসেন বায়োস্কোপ দেখেন বা চোখ লাগিয়ে, ওই অবস্থা হচ্ছে আমাদের সব। আমি তো হলে গিয়ে দেখেছি তো একটা ছবি, আরে মাশাআল্লাহ। যাই হোক, আমরা আশা করব যে নিশ্চয়ই এই অবস্থার পরিবর্তন হবে। আমরা সামনে অবশ্যই দেখছি, কারণ আমাদের এই প্রধানমন্ত্রী যতদিন আছেন আমার বিশ্বাস যে উনি এটাকে দাঁড় করিয়ে দিবেন। কিন্তু আমাদেরই চেষ্টাটা আমাদের মূল চেষ্টাটা আমাদের আর এই প্রধানমন্ত্রী আছেন, একটা ভালো কিছু দেখে আমরা যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের, ভালো কিছু আশা করেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। রাজাক ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।